শুভেচ্ছা বন্ধুরা, আজবের পক্ষ থেকে আবারও হাজির হলাম নতুন একটি এপিসোড নিয়ে। শিক্ষিত হতে গেলে শিক্ষার প্রয়োজন হয়, তবে এই পৃথিবীতে সবার ক্ষেত্রে এই কথাটি মোটেও প্রযোজ্য নয়। এমন কিছু মানুষ আছেন প্রথাগত শিক্ষা যাদের কাছে একেবারেই গৌণ একটি বিষয়। তারা ছিলেন স্বশিক্ষিত। প্রকৃতি আর বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে তারা পৃথিবীতে নিজের দ্যুতি ছড়িয়েছেন। আজ আজবের দর্শকের জন্য এমনই কিছু মানুষের কথা শোনাবো। তার আগে যথারীতি আপনাদের কাছে অনুরোধ, ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। জন ডি রকাফেলার কলেজ পর্যন্ত পড়াশোনার সুযোগ পেয়েছিলেন, কারণ তার বাবা ছিলেন একজন ভণ্ড ও ভাওতাবাজ মানুষ। ফলে কলেজের পরই রকাফেলারকে কাজে যোগ দিতে হয়। তার ইচ্ছে ছিল সারা জীবনে তিনি $1,00,000 ইনকাম করবেন এবং সেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন। পরে তিনি একটি তেল কোম্পানি প্রতিষ্ঠা করে এত অর্থবিত্তের মালিক হন যে মৃত্যুর সময় তার নেট সম্পত্তির পরিমাণ ছিল $1 বিলিয়ন। আপনারা যদি সংবাদপত্রের ইতিহাসের বড় কোনো ভক্ত না হন, তাহলে আমি নিশ্চিত তার নাম হয়তো শুনেননি। তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বললেই চলে। 15 বছর বয়সে হোরেস গ্রেলি ভারমন্টের একটি সংবাদপত্র ছাপাখানায় কাজ নেন। পরে সেই কাজ ছেড়ে দিয়ে 1900 শতকের শুরুতে নিউ ইয়র্ক ট্রিবিউন এবং নিউ ইয়র্কারে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। সেই সময় সাংবাদিক হিসেবে তিনি গোটা আমেরিকায় এতটাই জনপ্রিয়তা পান যে তিনি একজন প্রভাবশালী মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হন। তিনি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দল রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। জন গ্র্যান্ট ছিলেন একজন বিশ্ববিখ্যাত নভোচারী। তিনি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করা অবস্থায় আমেরিকার পক্ষ হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। 50-60 দশকে মহাকাশ জয় নিয়ে যখন রাশিয়া আর আমেরিকার চরম প্রতিযোগিতা শুরু করে, তখন তিনি আমেরিকার পক্ষ হয়ে মহাকাশ অভিযানে যান এবং সারা পৃথিবীতে হইচই ফেলে দেন। মহাকাশচারীদের কাছে তিনি একজন আইকন। স্টিভ জবসের বাবা মা ছিল সিরিয়ান বংশোদ্ভব। তার বাবা ও মা তাকে জন্মের পরপরই পল ও ক্লারা জবসের কাছে দত্তক দিয়ে দেন, এই সত্ত্বে তারা যেন তার ছেলেকে অবশ্যই পড়াশোনা শেখায়। কিন্তু স্টিভ জবসের বিশ্ববিদ্যালয়ের জীবন ছিল মাত্র 6 মাসের। তার প্রথাগত পড়াশোনা তার কাজের ক্ষেত্রে কোনো বাধা তৈরি করতে পারেনি। আমরা এখন যে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করি, এটা প্রথম তৈরি করেছিলেন স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াক যৌথভাবে। তিনি ছিলেন একজন প্রযুক্তির স্বপ্নদ্রষ্টা। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলকে স্টিভ জবস কোথায় নিয়ে গিয়েছিলেন সে কথা আজ কারো অজানা নয়। আমেরিকা তো বটেই, পুরো পৃথিবীতে সাহিত্যকর্মের জন্য পরিচিত এক নাম মার্ক টুয়েন। তিনি সম্ভবত আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের ভালোবাসা পাওয়া একজন সাহিত্যিক। অথচ সেই মার্কের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না বললেই চলে। অভাবের কারণে তাকে মাত্র 11 বছর বয়সে কাজ শুরু করতে হয়। পরে 18 বছর বয়সে কাজ নেন নিউ ইয়র্কের একটি প্রিন্টিং প্রেসে। কাজের পাশাপাশি তিনি দিনের বাকিটা সময় কাটাতেন পাবলিক লাইব্রেরিতে। পরে অবশ্য প্রিন্টিং প্রেস ছেড়ে স্ক্রিনবোর্ডের ড্রাইভার হিসেবে কাজ করেছিলেন কিছুদিন। পরে সিভিল ওয়ারের সময় সব কিছু ছেড়ে ছুড়ে তিনি পুরো আমেরিকা ভ্রমণ শুরু করেন এবং সাহিত্যে মনোনিবেশ করেন। তারপরে সব কিছু তার জন্য ইতিহাস। জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের মালিক হেনরি ফোর্ডের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না বললেই চলে। 17 বছর বয়সে বাড়ি ছাড়া ফোর্ড বলতে গেলে প্রায় একক চেষ্টায় আমেরিকার অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে আধুনিক রূপ দিয়েছিলেন। আজকের অটোমোবাইল কোম্পানিতে অ্যাসেম্বলিং লাইন বলে যে কনসেপ্টের সূচনা হয়েছে, সেটা করেছিলেন ডেট্রয়েটের বাসিন্দা হেনরি ফোর্ড। তার কারণে এখন আমেরিকার ডেট্রয়েটকে অটোমোবাইলের শহর বলে আখ্যা দেওয়া হয়। ইংরেজি সাহিত্যের নাম নিলে যার নাম চলে আসে তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। তার সাহিত্যকর্ম সম্পর্কে বিশ্বের সব মানুষ ওয়াকিবহাল থাকলেও তার শুরুর জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। অনেক ইতিহাসবিদদের মতে তিনি স্কুল পর্যন্ত পড়েছিলেন, আবার অনেকের মতে তিনি 13 বছর বয়সের পর আর কোনো পড়াশোনাই করতে পারেননি। তবে ভিন্ন মত যেটাই থাকুক, তিনি যে বেশি দূর পড়াশোনা করেননি সে বিষয়ে সবাই একমত। অথচ এই মানুষটার হাত ধরে ইংরেজি সাহিত্য পেয়েছিল নতুন প্রাণ। তিনি ইংরেজি ভাষায় প্রায় 1700 নতুন শব্দ যোগ করার মধ্য দিয়ে তার অনন্য প্রতিভা স্বাক্ষর রেখেছিলেন। আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি। দাসপ্রথা বিলুপ্ত করার কারণে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জনপ্রিয় প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম ছিলেন। তবে সেই মানুষটির প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই ছিল না। তিনি ছিলেন স্বশিক্ষিত। তিনি নিজে নিজে আইন বই পড়ে বার এক্সাম পাশ করে আইনবিদ হয়েছিলেন। ছোট্টবেলায় লিঙ্কন অলস ছিল বলে শুনতে পাওয়া যায়। সে যাই হোক, প্রথাগত শিক্ষা যে কোনো মানুষের কর্মের পথে বাধা হতে পারে না, সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন।
ভারতীয় উপমহাদেশের বাংলা সাহিত্যের অন্যতম প্রবাদ পুরুষ কাজী নজরুল ইসলাম। দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা নজরুল মাত্র 9 বছর বয়সে বাবাকে হারালে প্রথমবার তার পড়াশোনার পাঠ সেখানেই চুকে যায়। পরে অবশ্য এক হৃদয়বান মানুষের সহযোগিতায় আবার পড়াশোনা শুরু করলেও সেটা 10ম শ্রেণীর পাঠ চুকানোর আগেই শেষ হয়ে যায়। কিন্তু প্রথাগত বিদ্যা শেষ হলেও সেখান থেকেই শুরু হয় নজরুলের সাহিত্য প্রতিভার জৌলুসময় যাত্রা। জীবনদশায় নজরুল অসংখ্য গান, কবিতার উপন্যাস রচনা করেছিলেন। শুধু তার গানের উপর ভিত্তি করে নজরুল গীতি নামে নতুন একটি গানের ধারার জন্ম হয়েছিল। সহজাত প্রতিভা থাকলে যে পঠনবিদ্যার দরকার পড়ে না, সেটা জলজ্যান্ত উদাহরণ ছিলেন কাজী নজরুল ইসলাম। আলবার্ট আইনস্টাইন সম্পর্কে বেশি কিছু বলার নেই। পৃথিবীতে জিনিয়াস শব্দটির বিপরীতে এখন যার নামটি ব্যবহার করা হয় তিনি হলেন আইনস্টাইন। 300-এরও বেশি সায়েন্টিফিক পেপার লেখা থিওরি অফ রিলেটিভিটির জনক আইনস্টাইন ছিলেন হাই স্কুল ড্রপার। কলেজের ভর্তি পরীক্ষায় তিনি মাত্র একটি বিষয়ে পাশ করায় প্রথমবার ভর্তি হতে পারেননি। পরের বার চেষ্টা অবশ্য কলেজে পড়ার সুযোগ পান। তিনি প্রথাগত শিক্ষায় তেমন একটা বিশ্বাসী ছিলেন না, তাই তো তিনি তার জীবনের প্রায় পুরোটা কাটিয়ে দিয়েছিলেন শুধু পদার্থবিদ্যার উপর গবেষণা করে। তাহলে বন্ধুরা, তোমরা যারা ভাবো আমি পড়াশোনায় ভালো নই বলে কিছু করতে পারছি না, আজকের এই ভিডিও তাদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিল। পৃথিবীতে আসা প্রতিটি মানুষ কোনো না কোনো কাজের জন্য একেবারে মানানসই আর সহজাতভাবে পটু। তাকে শুধু জীবন দশায় জানতে হয় কোন জিনিসটিতে সে ভালো। ব্যাস, একবার জানতে পারলে তারপর শুধু এগিয়ে যাওয়ার পালা। প্রথাগত শিক্ষা থাকলে ভালো, তবে সেটাই যে জীবনে কিছু করার জন্য শেষ কথা, এই ভিডিও দেখার পর নিশ্চয়ই সে কথা আর কেউ বলবে না।